হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি পেন অ্যান্ড পেপার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উদ্ভাসের 2024 সালে উইকলি এক্সাম 1-এর সলিউশন দেখব, যেখানে ভেক্টর যে চ্যাপ্টারটি ছিল সেই পার্টটুকু শুধুমাত্র সলিউশন করা হবে এখানে। তো তার মধ্যে টোটাল 6টি প্রশ্ন রিটেন এসেছিল তোমাদের। এই 6টি প্রশ্ন অফলাইন এবং অনলাইন মিলে টোটাল 12টি প্রশ্ন আমি কালেক্ট করেছি। তো সেই 12টি প্রশ্ন আজকে আমরা দেখব যে কীভাবে সলভ করা যায়। তো প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন একেবারে হুবহু বইয়ের ম্যাথ দিয়ে দেওয়া, কিছু কিছু একটু ইন্টারেস্টিং ম্যাথ, কিছু কিছু ট্রিকি ম্যাথ দেওয়া আছে। তো চলো এক এক করে এই 12টি প্রশ্ন কীভাবে সলভ করা যায় সেই সলিউশনগুলো দেখে আসি। এখানে আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি সেটি হচ্ছে দেখো এখানে কি বলা, xi প্লাস 3j মাইনাস 7k এবং xi মাইনাস xj প্লাস 4k ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সূক্ষ্ম কোণ হলে x এর মানের ব্যবধি নির্ণয় করো। ব্যবধি মানে রেঞ্জ বের করতে বলা হয়েছে যে x এর মান কত থেকে কত হলে এই যে দুইটা ভেক্টর দেয়া আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা একটা সূক্ষ্ম কোণ হবে, স্থূল কোণ হবে না বা 90 ডিগ্রির বড় হবে না, 0 থেকে 90 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এক্স্যাক্টলি কোণটা বলা নাই, কিন্তু বলে দেওয়া আছে যে সূক্ষ্ম কোণ হবে, এতটুকু আমি শিওর। বাট সূক্ষ্ম কোণ হতে হলে এক্সের রেঞ্জটা কত সেটা আমাকে বের করতে বলা। তো ম্যাথটা সিম্পল একটা ম্যাথ, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়া আছে। চলো জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি। তার আগে এক কাজ করি, এই ভেক্টর দুটিকে আমি একটা নাম দিয়ে দিই। ধরে নেই এই যে ভেক্টরটি আছে এই ভেক্টরটি হচ্ছে xi প্লাস 3j মাইনাস 7k, এটা একটা ভেক্টর আমি ধরে নিয়েছি। আর b হচ্ছে xi মাইনাস xj প্লাস 4k। তো এই দুইটি যে ভেক্টর দেয়া আছে এখানে, এই দুইটি ভেক্টরকে আমি দুইটি নামে নামকরণ করলাম। এরপর যেটা করব, যেহেতু বলাই আছে যে এদের মধ্যবর্তী কোণটা একটা সূক্ষ্ম কোণ হতে হবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ বের করার আমি সূত্রটি লিখব। তো খেয়াল করো, আমরা যে কোনো দুইটি ভেক্টর দেয়া থাকলে সাধারণত আমরা এই সূত্রটি বের করি যে cos θ সমান a ডট বি ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ এ এবং বি ভেক্টরের মান। তো এই সূত্রটা অনুসারে এই শর্তটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা একটু খেয়াল করো। চিন্তা করো, আমাকে যেহেতু প্রশ্নে বলা আছে যে থিটা কি হতে হবে, সূক্ষ্মকোণ হতে হবে। তো থিটা সূক্ষ্মকোণ মানে কি মিন করে? তো থিটা সূক্ষ্মকোণ মানে মিন করে যে থিটার যে মানটা সেটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির ভিতরে হতে হবে। একেবারে 0 ডিগ্রিও হবে না, একেবারে হচ্ছে 90 ডিগ্রিও হবে না। 90 ডিগ্রি হলে তো একবারে সমকোণ হয়ে যাচ্ছে, আর 0 ডিগ্রিতে মানে একেবারে 0। তো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে cos থিটার মানটা কেমন হতে পারে এর একটা আইডিয়া আমরা নিয়ে নিই। তোমরা যারা হচ্ছে এমনি ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা cos থিটার মান যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা জানি যে cos 0 ডিগ্রির মান এটা কিন্তু 1 এবং cos 90 ডিগ্রির মান এটা হচ্ছে আবার 0। তার মানে দেখো, থিটার মান যদি 0 থেকে শুরু করে 90 ডিগ্রি রেঞ্জে থাকে, তাহলে cos থিটার যে মানটা সেটা সর্বদা 0 থেকে শুরু করে 1-এর মধ্যেই থাকবে। এর থেকে 1-এর থেকে বেশিও হবে না বা 0-র থেকেও কমও হবে না। কিন্তু তুমি যদি cos 90কে ক্রস করে চলে যাও, তুমি যদি হচ্ছে cos 91 ডিগ্রিও লেখো, তাহলে দেখবে সেটা কিন্তু একটা নেগেটিভ একটা মান দিবে, মানে 0-র থেকেও একটা ছোট মান দিবে। cos 91, 92 যাই বলো না কেন, তুমি যদি হচ্ছে একেবারে cos 180 পর্যন্ত চলে যাও, অর্থাৎ cos 180-র আগ পর্যন্ত, ধরলাম আমি 179, cos 91 থেকে শুরু করে cos 180-র ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ 91 না বলে আমি যদি বলি 90 থেকে বড় যে কোনো ভ্যালু তুমি নাও, 90.1ও যদি নাও, তাহলে দেখবে এখানে যে ভ্যালুটি সেটা নেগেটিভ একটা মান দিবে। এবং 180 থেকে সামান্য কমও যদি ভ্যালুটা নেই আমি, সেটাও কিন্তু একটা নেগেটিভ ভ্যালুই প্রদর্শন করবে। তো এই যে জিনিসটা আমাকে যেহেতু বলা হচ্ছে যে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ হতে হবে, তার মানে সূক্ষ্মকোণ হওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মানটা সর্বদা একটা ধনাত্মক একটা ভ্যালু, তাই না? 0 থেকে 1-এর মধ্যে এই ভ্যালুটি কি অবশ্যই একটা পজিটিভ একটা নাম্বার, অথবা 0 থেকে বড় একটা নাম্বার।
তো ধনাত্মক জিনিসটাকে আমি কি বলতে পারি, 0 থেকে বড়। 1 থেকে ছোট হবে এটা আমি শিওর, কিন্তু 0 থেকেও কিন্তু বড় হবে। তাহলে যেহেতু আমাকে বলা হয়েছে যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ একটা সূক্ষ্মকোণ হতে হবে, তাহলে সূক্ষ্মকোণ হওয়ার জন্য আমি এটা বলতে পারি যে cos থিটার যে ভ্যালুটি পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি 0 থেকে বড়। সে কারণে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে গ্রেটার দেন 0 ধরে একটা ভ্যালু যদি বের করি, তাহলেই কিন্তু সেটা অ্যাকচুয়ালি এক্সের রেঞ্জ নির্ভর করবে। অর্থাৎ আমি এক্স্যাক্টলি মানটা জানি না যে 0 থেকে 1-এর মধ্যে কতটুকু এই কোণের মানটা, বাট এতটুকু শিওর যে এটা একটা পজিটিভ নাম্বারই হবে, নেগেটিভ কোনো নাম্বার হবে না। এবং যে কোনো পজিটিভ নাম্বারকে আমরা কি বলি, যে সেটা 0-এর থেকে বড়। তো 0-এর থেকে যেহেতু বড়, তাহলে সেখান থেকে বলা যায়, তুমি যদি একটু খেয়াল করো যে এখানে আসতেছে কি, cos থিটার মান 0 থেকে বড় বা এটার মান 0 থেকে বড়, তাহলে আড়াআড়ি গুণ করো একটু, কি আসবে যে এ ডট বি, এই জিনিসটির ভ্যালু অ্যাকচুয়ালি এ বি এর সাথে যখন 0 গুণ করবা তখন আলটিমেটলি 0 চলে আসবে। তাহলে এ ডট বি এর মান যদি 0 এর থেকে বড় হয়ে যায় কখনো, তাহলে সেটা অ্যাকচুয়ালি মিন করবে যে cos থিটার মান 0 এর থেকে বড়। এবং cos থিটার মান 0 এর থেকে বড় কখন হবে, যখন থিটাটা অ্যাকচুয়ালি সূক্ষ্মকোণ হবে। তাহলে এই এ ডট বি এর মানটা এখানে বসিয়ে দিই। এখন এ ডট বি কীভাবে করি আমরা, আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে এর সহগ গুণ করে ফেলো। আই এর সাথে আই এর সহগ গুণ করলে এক্স স্কোয়ার, জে এর সাথে জে মানে হচ্ছে 3x, 7 × 4 মানে 28 গ্রেটার দ্যান 0। এটা এখন আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা আসবে x² - 7x প্লাস 4x মাইনাস 28 গ্রেটার দ্যান 0। এখানে আসে x যদি কমন নেও তুমি, তাহলে x - 7, 4 নিলে থাকে x - 7। তাহলে এটা দুইটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, একটা হচ্ছে x - 7 আর একটা হচ্ছে x + 4 গ্রেটার দ্যান 0। তো এখন এটা সমাধান কিভাবে করে, এর সমাধান কিন্তু প্রসেস আমরা 9-10-এ শিখে এসেছি যে একটা অসমতা যদি দেয়া থাকে তাহলে সেটা সমাধান করার নিয়ম। তো আমি একদম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা টেবিল করে করে করতে, আমি তো টেবিল দেখাচ্ছি না। বাট এটা করার নিয়ম হচ্ছে, তোমাকে প্রথমে দেখতে হবে এই যে দুইটা উৎপাদক আসলো, এই দুইটা উৎপাদক থেকে এক্সের যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে সেই ভ্যালুগুলো কত কত। x - 7 এটা যদি একটা উৎপাদক হয়, চিন্তা করে এমনি আমি সাইডে দেখাচ্ছি, x - 7 যদি একটা উৎপাদক হয়, আমরা কি বলতাম, এটা যদি সমান হতো, সমান না এখন, বাট যদি সমান হতো কি লিখতাম আমি, যে x - 7 = 0 অথবা x + 4 = 0। তাহলে এই x - 7 = 0 থেকে x এর মান পাওয়া যায় কি, 7 পাওয়া যায়, আর এখান থেকে পাওয়া যায় x এর মান -4। বাট এটা তো অ্যাকচুয়ালি সমান চিহ্ন না, এটা তো একটা অসমতা চিহ্ন। তাহলে অসমতা চিহ্ন হতে হলে তোমাকে যদি রিয়েল আনসারটা বের করতে হয়, এটা অবশ্যই 7 অথবা -4 হবে না, বাট অ্যাকচুয়াল যদি আনসারটা বের করতে হয় তাহলে তোমার সংখ্যা রেখার মধ্যে সম্পূর্ণ ভ্যালুগুলোই কিন্তু আসলে উল্লেখ করাতে হবে। ধরলাম এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, এ পাশে হচ্ছে আমার -7 আর এ পাশে ধরলাম আমি 4। তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7। তো অ্যাকচুয়ালি এই -7 থেকে 4-এর মধ্যে বা এই সংখ্যা রেখার মধ্যে কতগুলো সংখ্যা আছে, এরকম কিন্তু অনেকগুলো সংখ্যা আছে। তার মধ্যে আমি সম্পূর্ণ যদি সংখ্যা রেখাটাকে আমি এই সলিউশনের আন্ডারে নিয়ে আসতে চাই, তাহলে কি কি হতে পারে, একটা হতে পারে হয় সংখ্যাটি এক্সের যে মানটি সেটা হয় 4-এর থেকে বড় হবে, মানে যেটা হচ্ছে দুইটার ভিতরে বড় মান হয় সেটার থেকেও বড় হবে, অর্থাৎ এক্সের মান 4-এর থেকেও বড় হতে পারে। অথবা এই দুইটার মধ্যে যে ছোট মান এক্সের মান সেইটার থেকেও ছোট হতে পারে, অর্থাৎ ছোট ভ্যালুটার থেকেও কিন্তু সেটা ছোট হতে পারে। অথবা আরেকটা কেস আছে যেটা হচ্ছে এই সংখ্যাটা এই দুইটার মাঝামাঝি হতে পারে, অর্থাৎ -7 থেকে শুরু করে 4 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে হতে পারে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা আনসার হবে সেটা আমাকে চেক করে করে বের করতে হবে বিভিন্ন সংখ্যা অ্যাজিউম করে। তাহলে অবশ্যই যদি এটা ইকুয়াল চিহ্ন হতো তাহলে আনসার আমার দুটো থাকতো, 7 এবং -4। বাট যেহেতু এটা অ্যাকচুয়ালি ইকুয়াল চিহ্ন না, অসমতা একটা চিহ্ন, তাহলে অসমতা চিহ্ন হওয়ার কারণে সেটা 7-এর থেকে বড়ও হতে পারে, -4-এর থেকে ছোটও হতে পারে,
অথবা এই দুইটার মাঝামাঝিও কোনো হতে পারে, বাট অবশ্যই এই দুইটা তো হবে না, এটা শিওর, কারণ এখানে সমান চিহ্ন কোথাও নাই। তাহলে কোনটা হবে সেটা আমাকে চেক করে বের করতে হবে। প্রথম চেকিং আমরা একটা একটা করে করি। প্রথমটা হচ্ছে এই এক্স -7 এটা হতে পারে কিনা, যে এক্সের যে ভ্যালুটা সেটা -7-এর থেকেও কি ছোট হতে পারে কিনা। এটা আমরা যে কোনো একটা ভ্যালু কল্পনা করে এই অসমতার বাম পক্ষে বসাবো, কল্পনা করে করে দেন বাম পক্ষে বসানোর পর সেটা ডান পক্ষকে সমর্থন করে কিনা সেটা আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব, যাচাই করে দেখব। যদি সমর্থন করে তাহলে সেটা একটা আনসার, অথবা সেটা একটা আনসার না। তাহলে খেয়াল করো, এক্সের ভ্যালু যদি 7-এর থেকে কম হয় এমন একটা ভ্যালু তুমি কল্পনা করো মনে মনে। তো -7-এর থেকে কম এমন একটা ভ্যালু আমি ধরলাম -10, তুমি যে কোনো ভ্যালু কল্পনা করতে পারো। তো -10 যদি আমি এক্সের পরিবর্তে বসাতাম তাহলে এখানে ভ্যালুটা কত আসতো? -10 -7 মানে -17। এখানে এক্সের ভ্যালুটা কত আসতো? -10 + 4 মানে -6। খেয়াল করতো, -17কে যদি আমি -6 দ্বারা গুণ করি তাহলে এই যে ভ্যালুটি আসবে এটা কি 0 থেকে বড় আসবে নাকি ছোট আসবে? অবশ্যই বড় আসবে, কারণ নেগেটিভ নেগেটিভ দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে সেটা অবশ্যই একটা পজিটিভ একটা নাম্বার শো করে। তার মানে এই দুইটার যে গুণফলটা সেটা একটা সবসময় পজিটিভ একটা নাম্বার হবে। তার মানে এই যে লেখাটাকে, এই যে লাইনটা আছে, এই ভ্যালুটা সমর্থন করছে, অর্থাৎ এক্সের মান -7-এর থেকে ছোট যে কোনো ভ্যালু তুমি যদি এখানে ইনসার্ট করো তাহলে সে কিন্তু এই যে অসমতা আছে এই অসমতাটাকে সমর্থন করবে। তার মানে অবশ্যই সেটা একটা ভ্যালু নির্দেশ করে। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল লিখেছি, এখানে কিন্তু আমি লিখেছিলাম +7, সরি একটু ভুল হয়ে গেছে একটা জায়গায়, কারণ এখানে কিন্তু এক্স এর মান +7 ছিল, আমি বরং উল্টা লিখেছি। এখানে পুরো চিত্রটাই উল্টে যাবে, একটু উল্টো হয়ে গেছে। +7-এর থেকে বড়, -4-এর থেকে ছোট, আমি জাস্ট সোয়াপ করে দিয়েছি। তাহলে এটা হয়ে যাবে এখানে, দুঃখিত, এটা হয়ে যাবে এক্স এর মান >7 <4 অথবা -4 থেকে 7। একটু ভুল হয়ে গেছে, এখানে ঠিক লিখেছিলাম বাট লিখতে যাই ভুল লিখেছি। সেটা হচ্ছে এক্স এর মান যেহেতু 7 তাহলে সেটা হয় 7-এর থেকে বড়, যেহেতু -4 একটা আসে তাহলে সেটা -4-এর থেকে ছোট, অথবা এই দুইটার মাঝামাঝি -4 থেকে 7-এর রেঞ্জের মধ্যে। তাহলে তিনটা আমি চেক করতেছি, আরেকবার লিখি যে 1 নাম্বারটা যদি সেটা 7-এর থেকেও বড় হয়, প্রথমটা যদি সেটা 7-এর থেকেও বড় হয় তাহলে কি হবে? তো 7-এর থেকে বড় যে কোনো ভ্যালু তুমি কল্পনা করো। 7-এর থেকে বড় আমি একটা ভ্যালু কল্পনা করলাম 10, তাহলে এক্স এর জায়গায় যদি আমি 10 লিখি তাহলে 10 - 7 কত? 3। আবার 10 + 4 মানে কত? 14। যেহেতু এই দুইটার গুণফল অ্যাকচুয়ালি একটা পজিটিভ সংখ্যা হয় তার মানে অবশ্যই এটা তোমার একটা আনসার হবে, কারণ এটা অসমতাটাকে সমর্থন করছে। একই রকমভাবে 2 নাম্বার, এক্স এর মান <-4, যে কোনো একটা ভ্যালু কল্পনা করো। তো একটু আগে যেটা আমি করছিলাম যে -10 কল্পনা করছিলাম, তুমি যে কোনো ভ্যালু কল্পনা করতে পারো। তো -10 যদি এখানে তুমি বসাও তাহলে কি আসবে? -17, আর এখানে আসবে -6। তো যেহেতু দুইটা নেগেটিভ সংখ্যাকে গুণ করলে একটা পজিটিভ নাম্বার হয়, তার অর্থাৎ ধনাত্মক একটা নাম্বার পাওয়া যায়, তার মানে সেটাও কিন্তু একটা অসমতাটাকে সমর্থন করছে, তাহলে এটাও একটা আনসার হবে। এবং ফাইনালি 3 নাম্বার, যে এই এক্সের ভ্যালুটি -4 থেকে শুরু করে 7-এর মধ্যবর্তী কোনো ভ্যালু হবে সেটা সমর্থন করে কিনা। তো -4 থেকে শুরু করে 7-এর মধ্যে যে কোনো একটা নাম্বার কল্পনা করো। তো আমি কল্পনা করছি হচ্ছে 2। 0 কল্পনা করো না, কারণ 0 কল্পনা করলে আসলে 0 × 0 = 0 হয়ে যাবে, এরকম হতে পারে, সবসময় হবে না, বাট 0 কল্পনা করলেও আনসারটা এক্ষেত্রে হয়ে যাবে। বাট যদি শুধুমাত্র একটা এক্স থাকতো তাহলে 0 দিলে সমস্যা হতে পারতো। তো যাই হোক, এটা হচ্ছে 4 থেকে 7-এর মধ্যে আমি একটা 2 কল্পনা করছি। তো 2 এর ভ্যালু যদি এখানে বসাও এক্সের জায়গায় তাহলে 2 - 7 আসবে হচ্ছে 5, -5। আর এটা হচ্ছে 2 + 4 মানে 6। দেখো -5-এর সাথে যদি যখন 6 গুণ করবা এটা কিন্তু একটা ঋণাত্মক নাম্বার আসবে, তার মানে সেটা 0 থেকে বড় না, 0 থেকে ছোট, তার মানে এটা তোমার আনসার হতে পারে না। তাহলে তোমার যে আনসার হবে, এক্স এর যে আমাকে রেঞ্জ বের করতে বলেছে সেটা হচ্ছে এই দুইটা আনসার। সেটা কি কি? যে এক্স এর ভ্যালু >7 বা <-4 হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু হয় -4-এর থেকেও ছোট হবে অথবা 7-এর থেকেও বড় হবে, অথবা এটাকে অন্যভাবে লেখা যায়
অপশন যদি থাকতো, অবজেক্টিভ যদি অপশন থাকতো, তাহলে সেটা কীভাবে লেখা যেত যে এক্সের ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হবে এক্সেপ্ট কি বাদ দিয়ে, এই রেঞ্জটুকু বাদ দিয়ে, অর্থাৎ -4 থেকে শুরু করে 7 পর্যন্ত এতটুক ব্যতীত সবগুলো সংখ্যা এটার আনসার। কারণ কি আমার আনসার কি এসেছিল, এক্সের মান 7-এর থেকে বড় যে কোনো সংখ্যা, এক্সের মান -4 থেকে ছোট যে কোনো সংখ্যা, তাহলে এই যে এক্সের ভ্যালুটা এটা বাদে সবই হচ্ছে। তাহলে এটা যদি আমার রিয়েল নাম্বারের একটা সংখ্যা রেখা হয়, তাহলে রিয়েল নাম্বারের যে কোনো সংখ্যা এক্সেপ্ট কি -4 থেকে 7। তো এটাই হচ্ছে তোমার আনসার। এই দুইটার যে কোনো একটা আনসার লিখতে পারো, তুমি সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারা গেছে, খুবই কঠিন ম্যাথ না, কিন্তু জিনিসটা একটু বোঝার আছে। এখানে সিম্পল আমাদের নর্মাল সূত্রটা ইউজ করলাম এবং 9-10-এর কিছু কনসেপ্ট এখানে ইউজ করা হলো এটাকে সলভ করার জন্য। চলে আসি আমরা দ্বিতীয় প্রবলেমে। এখানে কি বলা আছে দেখি, যদি r সমান bti প্লাস ct কিউব j হয়, যেখানে b ও c ধনাত্মক ধ্রুবক, কখন এর বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 কোণে থাকবে। আমাকে একটা টাইম বের করতে বলেছে যে কোন সময়ে এদের যে বেগের যে ভেক্টরটি আছে সেটা এক্স ওয়াই এর সাথে 45 ডিগ্রি কোণ করে থাকবে। তো তার আগে প্রথমত আমাকে কাজ করতে হবে একটা, যেহেতু এটা একটা সরণ ভেক্টর দেওয়া আছে, আর মানে তো অবশ্যই সরণ ভেক্টর দেয়া, সরণ ভেক্টর থেকে প্রথমত বেগ ভেক্টরটার সমীকরণটা বের করতে হবে। তো আমরা জানি বেগ ভেক্টর মানে কি, বেগ মানে হচ্ছে সরণকে যদি আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা বেগ নির্দেশ করে। তাহলে এটাকে আমি যদি বের করতে চাই, তাহলে ডিডিটি অফ আর, আর মানে হচ্ছে এখানে বিটিআই প্লাস সিটি কিউব জে। তাহলে এই যে ভেক্টরটি লিখলাম, একে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা বেগ যে ভেক্টরটি আছে সেটার মান নির্দেশ করবে। তাহলে এটা কি কি মান দেয় দেখি। যদি তুমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, আশা করি এগুলো সহজ জিনিস তোমরা জানো, তাহলে এটা আসবে হচ্ছে বিআই প্লাস 3টাকে তো সামনে চলে আসবে, তাহলে 3ct² জে। তো এটি হচ্ছে তোমার বেগ যে ভেক্টরটা সেটা। তো তার মধ্যে আমরা জানি যে একটা ভেক্টরের দুইটা পার্ট থাকে, যদি এক্স ওয়াই তলে থাকে এটা, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে এটাকে আমি ভি এক্স বলতে পারি। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটাকে আমরা ভি ওয়াই বলতে পারি। অর্থাৎ আমি যদি চিত্র আকারে প্রকাশ করতাম যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং তার মধ্যে এইটা যদি একটা ভেক্টরটা হয়, ধরলাম এটা হচ্ছে ভি ভেক্টর আমার। তো এই ভি ভেক্টরকে আমি চাইলে দুইটা উপাংশে বিভক্ত করতে পারছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। তো আমার হচ্ছে এই যে ভি এক্সের মান আসলো কি বি আই। আমি শুধুমাত্র মান নিয়ে কল্পনা করছি, যেহেতু আমি এখানে ভেক্টর চিহ্ন দেইনি, আমি শুধুমাত্র উপাংশের মান নিয়ে অ্যানালাইসিস করছি। তাহলে আই যে আমার দেওয়ার দরকার নেই, তাহলে এটা শুধুমাত্র বি হবে। ভি এক্সের ভ্যালু হচ্ছে কত বি, আর ভি ওয়াই এর ভ্যালু কত, ভি ওয়াই এর ভ্যালু হচ্ছে 3ct²। আমাকে যদি বলা হয় এই যে ভেক্টরটা এর সাথে কত কোণ তৈরি করে এক্স অক্ষের সাথে, আমাকে প্রশ্নে বলা আছে এক্স ওয়াই অক্ষের সাথে 45 কোণে থাকবে। আমি যে কোনো একটা কল্পনা করি, মানে এক্সের সাথে যদি 45 কোণে থাকতে হয় তাকে, তাহলে এই ভেক্টরটার মান যা এই বরাবর সমান একটা রেখা আঁকলাম এখানে আমি, তাহলে এটা হবে 3ct²। কি ভ্যালু আসা উচিত, কারণ একই দিক বরাবর রেখেছি একই মানে। যেহেতু এটার ভ্যালু বলে আছে 45 ডিগ্রি, তাহলে কীভাবে বের করবো, নর্মাল জিনিস আমরা জানি হচ্ছে tan থিটা সমান জে এর সহগ ডিভাইডেড বাই আই এর সহগ, অর্থাৎ ভি ওয়াই বাই ভি এক্স। এটা এখান থেকেও দেখা যাচ্ছে যে ভি ওয়াই বাই ভি এক্স, লম্ব বাই ভূমি। তো সেখান থেকে আমি মানটা বসাই, tan 45, ভি ওয়াই এর ভ্যালু কত, এটা আসছে 3ct² ডিভাইডেড বাই বি, tan 45 মানে জানি আমরা 1, তাহলে 3ct² বাই বি, অর্থাৎ টি সমান আসবে, বিটা চলে যাবে, 3c নিচে আসবে এবং রুট আসবে একটা, রুট ওভার বি বাই 3c, এটা অ্যান্সার। তাহলে এই সময় পরে কি হবে, যে বেগ যে ভেক্টরটি আছে তার মানটা এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে এই সময় পরে।
তো এখানে যেহেতু বি এবং সি এর কোনো ভ্যালু দেয়া নাই, তার মানে আনসারটাও আমার সেভাবেই আসবে, এখানে কোনো ভ্যালু আসবে না, কারণ বি সি জাস্ট বলা আছে একটা ধনাত্মক ধ্রুবক আর কিছু না। একটা জিনিস মাথায় রাখার বিষয়, এখানে কিন্তু আমি প্লাস মাইনাস চিহ্নটা ইউজ করিনি, তোমাদের ইউজও করা যাবে না, যদি ইউজ করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ টাইমের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না। এই কারণে যখন আমি স্কোয়ারটাকে সমানের পাশে নিয়ে স্কোয়ার রুট করে দিয়েছি, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে প্লাস মাইনাস চিহ্ন ইউজ করা যাবে না, সবসময় কিন্তু প্লাস মাইনাস চিহ্ন ইউজ করা যায় না, কারণ তুমি জানো টাইমের ভ্যালু সবসময় পজিটিভ, তো প্লাস মাইনাস চিহ্ন ইউজ করলে কিন্তু সেখানে মার্কস কাটবে। চলে আসি আমাদের থার্ড প্রশ্নে। এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং দিয়েছে, ইজি ম্যাথ, একেবারে এক লাইনের ম্যাথ, কিন্তু কথা হচ্ছে এখানে বোঝার জিনিস আছে একটা। প্রশ্নটা কি, একটি আলোক রশ্মি -2i -5j হতে আপতিত হয় এবং মূলবিন্দু থেকে প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মি xy তলে থাকে। আপতিত আলোক রশ্মির ভেক্টর এবং প্রতিফলিত আলোক রশ্মির ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা একটা চিত্র ড্র করার ট্রাই করি, দেন সেটাকে সলভ করার ট্রাই করি। কল্পনা করে নিচ্ছি এটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ। যেহেতু এক্স ওয়াই তলে বলা আছে তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মধ্যে -2 -5 এই যে বিন্দুটি আছে, এই বিন্দু থেকে একটা রশ্মি আপতিত হয়ে দেন হচ্ছে মূল বিন্দু থেকে প্রতিফলিত হয়। ওকে, তো আমি কল্পনা করি এই বিন্দুটা ধরলাম আমি এখান, যে -2 -5, তাহলে এখানে কোথাও হবে, ধরলাম এইটা হচ্ছে সেই বিন্দুটি, -2, -5, এবং এখান থেকে একটা রশ্মি গেল, গিয়ে হচ্ছে মূল বিন্দুতে আঘাত করলো, এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি, এবং সেটা কি হবে, প্রতিফলিত হবে। তো এক্স ওয়াই তল, এটা হচ্ছে সমতল একটা, আমরা জানি যে একটা তল যদি হচ্ছে সমতল হয় এবং সেখানে যদি একটা আলোক রশ্মির আপতন ঘটে, তাহলে তার আপতন যে কোণের মান এবং তার যে প্রতিফলন কোণের মান পরস্পর সমান। এটা তো আমরা আলোর যে ধর্ম সেটা থেকে দেখে এসেছি যে সমতলের ক্ষেত্রে আলোর হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। বাট এখানে জিনিস ওটা চাওয়া হয়নি, এটা চাওয়া হয়েছে কি, আমার যে আপতিত আলোক রশ্মির যে ভেক্টর আছে তার সাথে প্রতিফলিত যে আলোক রশ্মির ভেক্টর আছে তার মধ্যবর্তী কোণ চাওয়া হয়েছে। আপতিত আলোক রশ্মির ভেক্টর কিন্তু এটা এবং প্রতিফলিত আলোক রশ্মির ভেক্টর হচ্ছে এটা, কিন্তু আমাকে যদি কোণ বলা হয় সেই কোণটা কিন্তু এটা না। যদিও আনসারটা এটা করলেও সেমই আসবে, বাট তুমি যদি চিত্র দেখে বোঝার ট্রাই করো সেটা কিন্তু এটা মিন করে না, সেটা আসলে আলাদা কিছু মিন করে, হয়তো বা আনসার এটা। আচ্ছা দেখি করে কি আসে। যেটা বলা হয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, দেখো এই যে ভেক্টরটি আছে, আপতিত রশ্মিটা যেটা আছে সেটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, একটু বাড়িয়ে নেই, এটা হচ্ছে তোমার আপতিত রশ্মির অ্যাকচুয়াল ভেক্টরটা। বাট তোমাকে যখন কোণ বের করতে বলবে যে এই দুইটার মধ্যবর্তী কোণ বের করো, তোমাকে কোণ বের করতে হবে কিন্তু এইটা, কারণ এই যে ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আমরা জানি সবসময় দুটি ভেক্টরের মধ্যবর্তী যদি কোণ বের করতে বলে তাহলে সামান্তরিক সূত্র অনুসারে সেই দুইটা ভেক্টরের কোণ সেটাই হবে যে বিন্দু থেকে তারা বের হয়ে যাচ্ছে, বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে এমনভাবে চিত্র আঁকার পরে তাদের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটাই হচ্ছে তাদের এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এভাবে আর একটা ভেক্টর দেওয়া আছে এভাবে, তোমাকে যদি বলা হয় যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তুমি যদি এটা নির্ণয় করে চলে আসো তাহলে তোমার আনসার কিন্তু ভুল, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা মিন করে না যে যেই বিন্দুতে হচ্ছে একটি ভেক্টর বেরিয়ে যাচ্ছে এবং আরেকটি ভেক্টর প্রবেশ করছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু তাদের মধ্যবর্তী কোণ না। ভেক্টর দেওয়ার মধ্যবর্তী কোণ মানে হচ্ছে ওই ভেক্টরটাকে তোমাকে একটু এক্সটেন্ড করে বাড়িয়ে দিতে হবে, বাড়ানোর পরে এই যে এই বিন্দু থেকে দুইটি ভেক্টর যখন মনে হবে যে হ্যাঁ তারা আসলে ওই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, এমনভাবে চিত্রটা ড্র করা হয়েছে, দেন হচ্ছে তাদের মধ্যবর্তী যে কোণটা সেটাই হচ্ছে ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে থিটা নির্ণয় করলে কিন্তু আসলে হবে না, থিটা কিন্তু ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ না, বরং আলফাটা হচ্ছে দুইটা কোণের মধ্যবর্তী কোণ, যেটা আমি নামকরণ করে দেখালাম। তাহলে আমার আপতিত রশ্মি হচ্ছে এটা, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি এবং এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। তাহলে আমাকে যদি বলা হয় ভেক্টর দ্বয়ের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, বাট একটা ভেক্টর হচ্ছে এই বিন্দুতে আসছে আর একটা ভেক্টর এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটার যোগফল কিন্তু হবে না, বরং কি করতে হবে, তোমাকে একটু এক্সটেন্ড করে দিবা,
দেওয়ার পর এই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে এই কোণটা হবে। তো সেটা কীভাবে বের করতে পারি? তো খেয়াল করো, এটা যদি হচ্ছে আই হয়, আমি যদি কোনোভাবে আই বের করতে পারি, আমি আরও বের করতে পারবো, কারণ আমরা জানি আই আর আর অ্যাকচুয়ালি পরস্পর সমান। এটাই হচ্ছে প্রতিফলনের শর্ত। তো আই তো বের করাই যাবে, কারণ তোমাকে বলাই আছে যে এটা তোমার মূল বিন্দুতে গিয়ে আঘাত করে, এবং এটা হচ্ছে 0 পয়েন্ট, এবং এটা হচ্ছে তোমার যেই বিন্দু থেকে রশিটা আসছে -2i -5, যে আমি -2, -5 আকারে লিখেছি। তো আমি যদি এই কোণটা বের করতে চাই, কি করতে হবে? আমি এখান থেকে একটা লম্ব আঁকি এভাবে। তাহলে এই যে ত্রিভুজ তৈরি হলো একটা, তো সেই ত্রিভুজের মধ্যে কোণটার মান কত? খেয়াল করো, এখানে যেহেতু হচ্ছে এক্স অক্ষের মান দেওয়া আছে -2 -5, তাহলে ওয়াই অক্ষ বরাবর তুমি 5 এসেছো, তার মানে এটুকের মান হচ্ছে কত? -5। আর এতটুকের মান কত? এক্স অক্ষ বরাবর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে, এটা হচ্ছে -2। তো আমি যদি বের করতে চাই যে আই এর ভ্যালু কত, কীভাবে বের করবো? আমরা জানি যে tan থিটা সমান, মানে tan i সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 5। আমি যখনই এই টাইপের চিত্র এঁকে ড্র করে ম্যাথ করব, তখন অবশ্যই মাইনাস চিহ্নগুলো অগ্রাহ্য করে করতে হবে, আদারওয়াইজ ভুল আনসার আসতে পারে বা অন্য কোনো আনসার আসতে পারে। যদিও এখানে দুইটাই মাইনাস, নেগেটিভ নেগেটিভ কেটে গিয়ে আমার রিয়েল আনসারই দিবে, বাট কখনই এটা করবা না যে তোমার যদি বের করতে বলা হয় তোমাকে, তাহলে এই দুইটাকে তুমি কখনোই হচ্ছে চিহ্ন সহ করবা না। যদি চিত্র এঁকে করো, যখন এইভাবে করবে তখন হচ্ছে চিহ্নটা বাদ দিয়ে করতে হবে। তাহলে tan i সমান কী আসবে? লম্ব বাই ভূমি, তাহলে 2/5, 2/5। তো এখান থেকে আমি দেখি যে আমার আই এর ভ্যালু কত আসে। এটি আসছে tan ইনভার্স 2/5 বা 21.8 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, তাহলে আই এর মান এবং আর এর মান অ্যাকচুয়ালি সেমই হবে, 21.8। বের করার দরকার নেই, কারণ সেমই আসবে। তুমি যদি তবুও একটু বের করতে চাও, তাহলে কি হবে? দেখো, এটা যেহেতু যেভাবে যেভাবে গেছে ও সেভাবেই ফেরত আসবে অপর এই যে স্থান, এই যে চতুর্ভাগটা দেখিয়েছি আমি, এই চতুর্ভাগের এই পয়েন্টে। তাহলে এটা যদি -2, -5 হয়, তাহলে এই যে পয়েন্টটা, এটা হওয়া উচিত কি হবে? এটা তো প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, তাই তো? তো আমরা জানি আগে থেকেই 4/4। তাহলে এটা অবশ্যই হবে এক্স অক্ষে প্লাস, ওয়াই অক্ষে মাইনাস। তাহলে 2, -5 হওয়া উচিত এটা, ঠিক আছে? কারণ সেম ভ্যালু নির্দেশ করে আসবে, কারণ যেহেতু তারা একই কোণে আসতেছে, তার মানে সেম পয়েন্টে যদি তারা ফেরত আসে, তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এটাই হবে 2, -5। তো সেটা করলেও যদি তুমি বের করো, দেখবে যে আর এর মান সেমই আসতেছে। বাট আমরা যেহেতু শর্ত আগে থেকেই জানি আপতন এবং প্রতিফলন কোণ সমান, তাহলে এত কষ্ট করার কি দরকার, একেবারে বের হয়ে আছে। এখন খেয়াল করো, আমাদের বের করতে হবে কিন্তু এটা, আমার কিন্তু দরকার আলফা এর ভ্যালু, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী কোণ দরকার। এটা চাওয়া হয়েছে প্রশ্নে। এটা কি জিনিস খেয়াল করো তো, আমি যদি বলি যে এটা হচ্ছে আমার আপতন কোণ আই, তাহলে এর যে ঠিক বিপরীত কোণটা, এটা কি বিপ্রতীপ কোণ অনুসারে সমান হওয়া উচিত? এটাও কি আই হওয়া উচিত না? তাহলে দেখো, এইখানে যে সরল কোণটা পেলাম আমি 180 ডিগ্রি, এখানে মধ্যে 3টা কোণ আছে, আই, দেন হচ্ছে আমার যেটা দরকার আলফা, এবং হচ্ছে আর। তাহলে এই 3টা কোণকে যদি আমি যোগ করি, তাহলে কি 180 পাওয়া যাবে কিন্তু না? তাহলে আমি বলতে পারি চিত্রানুসারে, যদি এত লেখার দরকার নেই, সেটা কি বলা যায় যে আই প্লাস আলফা প্লাস আর, এই 3টা কোণ সমষ্টি করলে কিন্তু এক সরল কোণ পাওয়া যায়, যেটা হচ্ছে এই রেখাটা, ওয়াই অক্ষ বরাবর যে রেখাটা আছে সেটা। তাহলে এই 3টা কোণ যোগ করলে যেহেতু 180 পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আমি ইজিলি আলফার ভ্যালু বের করতে পারবো, কারণ আই আর দুইটার ভ্যালু তুমি জানো, 21.8, দেন হচ্ছে 21.8, এখান থেকে সব যোগ বিয়োগ করে ফেলো, আলফার ভ্যালু বের হয়ে আসবে, আমার আসছে 136.4 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমার যে আপতিত যে রশ্মি এবং প্রতিফলিত যে রশ্মি, এই যে দুইটি ভেক্টর আছে, এই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি চাওয়া হতো আপতিত এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ, তাহলে আনসার হতো আই প্লাস আর, এতটুকুই। বাট যেহেতু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বলা হয়েছে, আই প্লাস আর হবে না, বরং সেটাকে 180 থেকে বিয়োগ করা লাগছে। কেন করা লাগছে সেটা আমি চিত্র আকারে বুঝে দিলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলে আসি আমাদের নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4। এখানে বলা আছে যদি এ ভেক্টরের মান 5, বি ভেক্টরের মান 6, এ মাইনাস বি এর মান, অর্থাৎ দুইটি ভেক্টরের বিয়োগফলের মান 4 হয়, তবে 2a + 3b
ইন্টু 7a মাইনাস 5b এর মান কত, অর্থাৎ দুইটা মানের গুণফলের মান বের করতে বলা হয়েছে। এটা এখানে কিছু দেওয়া নেই, মানে গুণ দেওয়া আছে আমি ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রশ্নটা তো এভাবে বোঝা যাচ্ছিল না, বাট হয়তো বা গুণই বলা আছে ওখানে, কমা বা কিছু দেওয়া ছিল না। কমা থাকলে বুঝতাম যে দুটি আলাদা আলাদা মান বের করতে বলা হয়েছে, বাট কিছু নাই। এই কারণে ধরে নিচ্ছি যে দুইটি ভেক্টরের যে মান আছে তার মানের নর্মাল গুণফল, এখানে ডট বা ক্রস গুণফল মিন করেনি, কারণ দুইটা মানের গুণফল বলা হয়েছে, তাহলে নর্মাল গুণ করবো আমরা। এখানে প্রত্যেকটার উপর ভেক্টর চিহ্ন হবে, এটা দেওয়া হয়নি, যে এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, এদের সবগুলোরই মান এবং এদের বিয়োগফলের মান দেওয়া আছে। সেখান থেকে আমাকে এই অংশটুকুর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো তার আগে প্রথম যে কাজটা করব আমি, যেহেতু এ মাইনাস বি এর মান দেয়া আছে, এ কারণে এখান থেকে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে এ মাইনাস বি দুইটা ভেক্টরের বিয়োগফলের সূত্র থেকে আমরা কিন্তু প্রথমত এ আর বি এর মধ্যবর্তী কোণটা বের করতে পারবো। তো দুইটা ভেক্টরের বিয়োগফলের সূত্র কি আশা করি জানো তোমরা। এটা আমি আগেও অনেক ধরনের ম্যাথে করিয়েছি, যে দুইটি ভেক্টর যদি বিয়োগ দেওয়া থাকে তাহলে তার সূত্রটা কি। তাহলে দুইটি ভেক্টরের বিয়োগফল এর মান হচ্ছে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস না হয় মাইনাস হবে, 2ab এদের মধ্যবর্তী কোণ কস আলফা। এটাকে আমি সামনে একটা রুট চিহ্ন হবে। যদি দুইটার যোগফল বলতো, লব্ধি বলতো, তাহলে এখানে প্লাস চিহ্ন হতো, আর দুইটা বিয়োগফল বলা থাকলে এখানে মাইনাস চিহ্ন হবে। সব কিছুর ভ্যালু দেয়া আছে। আমি এখানে মডুলাস ইউজ করলাম না, এতবার মডুলাস দিতে ভালো লাগে না, তাই তুমি দিতে পারো চাইলে। আমি নর্মাল এ বি আকারে লিখলাম। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে কত, 4। এক কাজ করি, এই রুটটাকে এ পাশে স্কোয়ার করে দিই, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 2 5 6 কস আলফা, অর্থাৎ আলফার একটা কিন্তু ভ্যালু আমি পাবো এখানে। আচ্ছা, আলফার ভ্যালু আসলে লাগবেও না, কারণ আমার কস আলফার ভ্যালুই লাগবে। আমি কস আলফার ভ্যালুটি আমি বের করে রেখে দিই, কেন আমি বলছি একটু পরে বুঝতে পারবে। এটি আমার আসছে 0.75, যদি ক্যালকুলেট করো তোমরা এটাই আসা উচিত। তো 0.75 ভ্যালুটা আসলো, কস আলফার ভ্যালু আমি লিখে দিলাম, এখান থেকে আলফা বের করলাম, কারণ কস আলফার ভ্যালুটি আমি হচ্ছে ইউজ করবো একটু পরে। তো আমাকে বলা হয়েছে কি, 2a প্লাস 3b ইন্টু 7a মাইনাস 5b, এই জিনিসটার ভ্যালু বের করো। কীভাবে করবো, সো 2a প্লাস 3b এর মান ইন্টু হচ্ছে 7a মাইনাস 5b এর মান। তো মান কী বের করবো, আমরা জানি যে দুইটা ভেক্টরে যদি আমি যোগ করতে বলে তাহলে কি করতে হয়, এটাকে পি কল্পনা করো, এটাকে কিউ কল্পনা করো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু এদের মধ্যবর্তী কোণ। প্রশ্ন হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কি এই আলফাটাই হবে নাকি অন্য কিছু হবে। অ্যাকচুয়ালি এটাই হবে। দেখো, আমরা জানি যে ধরো একটা ভেক্টর দেয়া আছে তোমার এ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর দেয়া আছে বি ভেক্টর, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী কোণ আমি কল্পনা করে নিয়েছি আলফা, যেটা এখানে আমি বের করলাম আর কি। এখন আমি যদি বলি যে তাহলে 2a এবং 3b এর মধ্যবর্তী কোণ বলো তো। আমি যদি একটা ভেক্টরকে কোনো স্কেলার রাশি দ্বারা গুণ দেই, তাহলে সেই ভেক্টরের শুধুমাত্র মান চেঞ্জ হয়, তার কোনো দিক চেঞ্জ হয় না কিন্তু। কারণ তুমি এ ভেক্টরটি করলে কি শুধুমাত্র একটা স্কেলার ভ্যালু 2 দ্বারা গুণ করলে, এর মানে হচ্ছে এ ভেক্টরের মান যত ছিল, ধরলাম যে এ ভেক্টরের মান যদি এখানে বলা আছে 5 থাকে, তাহলে 2 এর ভেক্টরের মান অ্যাকচুয়ালি 10 হয়ে গেছে, বাট এ ভেক্টর যেদিকে কাজ করছিল সে কিন্তু এখনও সেদিকেই কাজ করছে। তাহলে এ ভেক্টরের ডিরেকশন এবং 2a ভেক্টরের ডিরেকশন কিন্তু সেম, শুধুমাত্র একটু সাইজটা বড় হবে। অর্থাৎ এ ভেক্টর যদি এতটুকু হয়, 2a ভেক্টরটা তার ডাবল হবে, কিন্তু একই ডিরেকশনে কাজ করবে। একই রকমভাবে 3b যদি বলা হয়, 3b মানে হচ্ছে বি ভেক্টর যেটার মান, তার আমি ট্রিপল করে দিয়েছি, 3 গুণ করে দিয়েছি, বাট এদের ডিরেকশন চেঞ্জ হয়নি। তাহলে খেয়াল করো, বি যদি এতটুকু ভেক্টর হয় তাহলে 3b হবে 3 গুণ, এরকম কিছু একটা হবে। এটা হচ্ছে তোমার 3b, কিন্তু দেখো এটা হচ্ছে তোমার 2a। তাহলে এ এবং বি এ ভেক্টরের সাথে এদের সাথে যদি আমি কোনো স্কেলার রাশিকে গুণ করি, তাহলে তাদের মানের চেঞ্জ হতে পারে, বাট তাদের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, 2a এবং 3b এদের মধ্যবর্তী কোণও কিন্তু আলফাই হবে। সিমিলার ওয়েতে 7a এবং 5b এদের মধ্যবর্তী কোণও আলফাই হবে, কোনো চেঞ্জ আসবে না। তাই কোণ নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি শুধুমাত্র বের করেছ এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এবং এই কোণটাই অ্যাকচুয়ালি সবার মধ্যবর্তী কোণই হবে।
যদি এ বি না থেকে অন্য কিছু দেওয়া থাকতো, অথবা এটা স্কেলার গুণ না করে যদি ভেক্টর কোনো গুণ করতো, তাহলে কোনো সমস্যা হতে পারতো, আদারওয়াইজ কোনো সমস্যা হয় না। ঠিক আছে, মান বের করো। এখন দুইটা ভেক্টরের যোগফল কি আসবে? এটাকে পি, এটাকে কিউ কল্পনা করো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এদের মধ্যবর্তী কোণ কস আলফা। একটু পরে মান বসাচ্ছি আমি, এবং তার উপরে কী হবে? একটা স্কোয়ার রুট চিহ্ন। সিমিলার ওয়েতে 7a স্কোয়ার হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট যেহেতু এই দুইটার ভেক্টরের বিয়োগফল বলা, তাহলে মাইনাস চিহ্ন বসাতে হবে তোমাকে। 2ab, এদের মধ্যবর্তী কোণ কস আলফা, এবং এর উপরে কী চিহ্ন আসবে? একটা স্কোয়ার রুট চিহ্ন আসবে। সব মান বসিয়ে দিই। এখানে কী আসবে? 4 ইন্টু 2 স্কোয়ার মানে তো 4 ইন্টু এ স্কোয়ার, এর ভ্যালু কত? 5, তাহলে 5 স্কোয়ার আসবে, তাহলে 4 ইন্টু 5 স্কোয়ার। দেন হচ্ছে 3 স্কোয়ার মানে 9 এর সাথে আবার বি স্কোয়ারও আছে, তাহলে বি এর ভ্যালু কত? 6, তাহলে 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মানে হচ্ছে কত? 2 ইন্টু 5 ইন্টু 3b, তাহলে 3 ইন্টু 6 ইন্টু কস আলফার ভ্যালু পেয়ে গেছো প্রশ্নে অলরেডি একটু আগে, 0.75, সো 0.75। তাহলে এটা হয়ে গেল তোমার ফার্স্ট পার্ট। ইন্টু সেকেন্ড পার্ট একই রকমভাবে করবো, রুট চিহ্ন দিয়ে দিয়েছি। 7 স্কোয়ার মানে 49 ইন্টু এ স্কোয়ার মানে 5 স্কোয়ার, দেন হচ্ছে 5 স্কোয়ার মানে 25 ইন্টু বি স্কোয়ার মানে 6 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 7a, তাহলে 7 ইন্টু 5 ইন্টু 5b, তাহলে 5 ইন্টু 6 কস আলফা 0.75। সম্পূর্ণ জিনিসটাকে শুধুমাত্র ক্যালকুলেট করতে হবে, আনসার বের হয়ে আসবে। আমি হচ্ছে ক্যালকুলেট করে যেটা মান বের করেছি সেটা হচ্ছে 617.82। এটি হচ্ছে তোমার, তাহলে এই যে ভেক্টরটি আছে তার মান নির্দেশ করবে। এটা হচ্ছে আনসার। আশা করি বোঝা গেছে, খুবই সিম্পল জিনিস, তোমাকে সূত্রটা বুঝতে হবে, তাহলেই হবে। নেক্সট প্রশ্নে আসি। এখানে কি বলা? কোনো বস্তু কণা এক্স সমান 2t স্কোয়ার, ওয়াই সমান টি স্কোয়ার মাইনাস 4t, জেড সমান 3t মাইনাস 5 দ্বারা নির্দেশিত বক্রপথে চলমান। অর্থাৎ কোনো বস্তুর সরণের যে ভ্যালুগুলো এক্স ওয়াই জেড বরাবর, এটা বলা আছে টাইমের সাপেক্ষে। টি সমান 1 সেকেন্ড সময়ে i মাইনাস 3j প্লাস 2k অভিমুখে, অর্থাৎ এই দিকে বস্তু কণার বেগের উপাংশের মান নির্ণয় করো। উপাংশের মান নির্ণয় করতে বলা হয়েছে বেগের। খেয়াল করো, কোনো একটা দিক বরাবর যদি উপাংশ বের করতে বলে, তাহলে আমাদের একটা সূত্র ছিল, সেই সূত্রটা একটু পর আলোচনা করছি। তার আগে এক কাজ করি, যেহেতু বেগের উপাংশ বের করতে বলা হয়েছে, তার এক কাজ করতে হবে আমাকে। এখানে তো সরণ ভেক্টর দেয়া এক্স ওয়াই জেড আকারে, এটাকে একটা ভেক্টরে আগে প্রকাশ করি, সরণ ভেক্টরে, দেন সেখান থেকে আগে বেগ ভেক্টরটার মান বের করি, কারণ তোমাকে বেগের উপাংশ বের করতে বলেছে তাই। তো এখানে আর যদি আমি বলি, আর সমান কি বলা যায়? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম তো শিখেছি তাই না? যে কখনো যদি সরণ ভেক্টর বের করতে বলে, তাহলে এক্স ওয়াই জেডকে আমি হচ্ছে আই জে কে আকারে যদি লিখে দিই, তাহলে সেটি কিন্তু সরণ ভেক্টর নির্দেশ করবে। কেমন আসে তাহলে? এক্স এর ভ্যালু হচ্ছে 2t স্কোয়ার আই, ওয়াই এর ভ্যালু টি স্কোয়ার মাইনাস 4t জে, জেড এর ভ্যালু 3t মাইনাস 5k। তো এটি হচ্ছে তোমার আর যে সরণ যে ভেক্টরটি, সেই ভেক্টরটির মান। বাট এখান থেকে আমাকে করতে হবে কি? আমাকে বেগ বের করতে হবে 1 সেকেন্ড সময়। 1 সেকেন্ড সময় তোমাকে এই দিক বরাবর বেগের উপাংশ বের করতে বলা, তার মানে বেগটা বের করতে হবে মাস্ট। বেগ কীভাবে বের করবো? আজকে একটা ম্যাথ করলাম যে বেগ বের করার নিয়ম হচ্ছে সরলকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করা। আমি একবারই করে দিয়েছি, যেহেতু এগুলো তোমরা জানো। আমি যদি একে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কি আসে? এখানে টিটার সামনে চলে আসবে স্কোয়ারটা, তাহলে 4ti প্লাস টি স্কোয়ার হয়ে যাবে 2t মাইনাস 4j, আর এটা হয়ে যাবে 3, শুধুমাত্র 3k। এখন টি সমান 1 সময়ে
টি সমান 1 সেকেন্ড যদি আমি এখানে ইনসার্ট করি তাহলে বেগের যে ভেক্টরটা সেটা বের হয়ে আসবে। টি এর মান 1 বসাও, তাহলে 4i, এখানে টি এর মান 1 বসালে 2 - 4 মানে -2j এবং প্লাস 3k। এই যে বেগের যে ভেক্টরটা সেটা আমি প্রথমত পেয়ে গেলাম। তাহলে বেগ ভেক্টর পাওয়া গেল। এখন বলা হচ্ছে যে এই যে বেগ যে ভেক্টরটি আছে তার উপাংশের মান নির্ণয় করতে হবে i - 3j + 2k এই ভেক্টর বরাবর, এই দিক বরাবর। সেটা কীভাবে করা যায়? আমরা সূত্র জানি, খেয়াল করো। তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে একটা ভেক্টর আছে বি ভেক্টর এবং আরেকটা ভেক্টর আছে এ ভেক্টর, এখন এ এর দিক বরাবর বি এর উপাংশ বের করো, তাহলে কী করবো? আমি এখান থেকে একটা লম্ব অভিক্ষেপ টানবো, সেটা হচ্ছে থিটা যদি হয়, তাহলে এ এর দিক বরাবর বি এর যে অভিক্ষেপ সেটা কি হয়? এটা হয় হচ্ছে বি কস থিটা, এবং অভিক্ষেপের সাথে যদি এ এর যে ডিরেকশনটা এটা আমি অ্যাড করে দিই, এখানে গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যায় কি এ এর দিক বরাবর বি এর অংশক বা উপাংশ। তো সেটা আমি বের করবো। আমাকে করতে হবে কি বি কস থিটা ইন্টু এ। এখন বি কস থিটা কীভাবে বের করা যায়? বি কস থিটা ডিরেক্ট বের না করে আমি তো এটাই বলতে পারি, এটা বলতে পারি না যে এ ডট বি ডিভাইডেড বাই এ, তার সাথে এ এর যে একক ভেক্টর সেটা গুণ, এটা বললেও হয়। তাহলে এটি হচ্ছে তোমার এ এর দিক বরাবর বি এর অংশক বা উপাংশ। বাট তোমাকে যদি বলতো মানটা বের করো, শুধু মান বের করো, মান বের করা মানে কি? সেটা ভেক্টর চিহ্ন না, শুধুমাত্র মানটা নির্দেশ করে। তাহলে এটা তো একটা একক ভেক্টর, আই জে কে এর মতোই একটা নর্মাল একটা ভেক্টর। আই জে কে হবে না, হয়তোবা এখানে হয়তোবা অন্য কিছু হবে, আই জে কে মিলে কোনো একটা হবে, বাট আলটিমেটলি কি এটাকে একক ভেক্টরই তো, এর মান তো 1। তো যখনই তোমাকে মান বের করতে বলবে তাহলে এটা আসবে না, শুধুমাত্র ওই যে আলটিমেটলি ওই অভিক্ষেপের যে মানটা সেটাই আসবে, অর্থাৎ এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা মানে হচ্ছে তোমাকে যেই দিক বরাবর বের করতে বলা হবে যে উপাংশের মান বের করো, তো সেই তার মানটা হবে নিচে বসবে, যার দিক বরাবর বলবে তার মানটা নিচে বসবে, আর উপরে ওই দুইটি ভেক্টরের গুণফল বসবে। কি গুণফল? ডট গুণফল। তাহলে আমি এটাকে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমি একটা সাইড নোট দিয়ে দিই, অর্থাৎ i - 3j + 2k বরাবর এই যে ভেক্টরটি আছে যেটা বের করলাম বেগ ভেক্টর 4i - 2j + 3k এর উপাংশের মান কত হবে? উপরে কি আসবে খেয়াল করো, আমি বলেছিলাম উপরে হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণ আসবে, তাহলে এটা আসবে হচ্ছে i - 3j + 2k ডট 4i - 2j + 3k। অবশ্যই তোমরা এত বড় করে ম্যাথটা করবা না, কারণ তোমার কাছে হাতে টাইম থাকবে 3 মিনিটের মতো। তো 3 মিনিটে তুমি অবশ্যই এত কিছু লিখতে পারবা না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে বোঝাচ্ছি, বাট করার সময় অবশ্যই লাইন স্কিপ করতে হবে। এত বাংলা কথা লেখার কোনো দরকার নেই, একবারে আনসার বসিয়ে দিবা তাহলে হয়ে যাবে। আর নিচে হবে কার ভ্যালু? নিচে হচ্ছে এটার ভ্যালু বসাতে হবে তোমাকে, কারণ আমি বলছি যার দিক বরাবর তার ভ্যালু নিচে বসবে। তাহলে নিচে হচ্ছে √ কত? এখানে 1² প্লাস হচ্ছে -3² মানে 9। আচ্ছা একবারে বসিয়ে দিই, 1 + 9 প্লাস হচ্ছে 4। দেখি কত আসে এখন, উপরে ভ্যালুটি কত আসে? ডট গুণ করো 4 এর সাথে i, মানে 4 মাইনাস প্লাস হয়ে যাবে 6, 4 + 6 এবং +6, তাহলে এখানে আসছে 16/√14। এটা তোমরা দশমিকে রূপান্তর করতেও পারো, না করলেও কোনো সমস্যা নেই। এটাকে তুমি যদি এইভাবে রেখে দাও তাহলে কোনো সমস্যা নেই। এটা হবে তোমার আনসার, যে এই দিকটা বরাবর এই যে বেগ ভেক্টরটি পাওয়া গেল তার উপাংশের মান, উপাংশ যদি বলতো, মান না বলতো, শুধু যদি বলতো উপাংশ বের করো, তাহলে তোমার এটাও রাখা লাগতো, অর্থাৎ এ ভেক্টরের যে এই ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা সেটাও এখানে গুণ করা লাগতো, সেটাও তোমাকে বের করা লাগতো। আচ্ছা এটা আমি লিখে নিই একটা -√14, ঠিক আছে? তো এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারা গেছে। চলে আসবো আমরা নেক্সট ম্যাথে। এখানে বলা আছে যদি ভি
কিছু একটা আইজেকে দিয়ে বলা যে ভি সমান যদি এটা হয় ভেক্টর একটা বলা আছে, তবে এ বি ও সি এর কোন মানের জন্য ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। এটা তো খুবই সিম্পল ম্যাথ, তোমরা এইচএসসিতেও পড়ে এসেছো। একটা জিনিস অঘূর্ণনশীল হবে কি না সেটা বোঝার ওয়ে হচ্ছে যে তাকে ন্যাবলায়ের সাপেক্ষে ক্রস গুণ করতে হয়, ক্রস গুণ করে দেন তার ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাকে আমরা অঘূর্ণনশীল বলি। তো খুব তাড়াতাড়ি করে ফেলি। ন্যাবলা একটা অপারেটর আছে আমার, এর সাথে ভি যে ভেক্টর ফিল্ডটা আছে এর ভ্যালু যদি 0 পাওয়া যায় তাহলে সেটাকেই বলা হয় যে ওই যে ভেক্টরটি আছে সেটা অঘূর্ণনশীল হবে। ঠিক আছে, কীভাবে করব? ন্যাবলার সাথে কীভাবে অপারেট করা হয় যদি আমি ক্রস গুণ করি, এটা নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে একটা নির্ণায়ক চিহ্ন দিতে হবে। এখানে আই জে, আচ্ছা আই জে কি পরে বসে, এখানে আই বসাই, এখানে জে বসে, এখানে কে বসে। তো আমি আগে লিখে নিব আর কি। এখানে ডেল এক্স বসবে, এখানে ডেল ওয়াই ডেল জেড, বাট কত জায়গা লাগবে এখানে আমি বসাচ্ছি না, প্রথমে এটা বসে আগে। -4x -3y প্লাস এ জেড, দেন এখানে বসবে হচ্ছে bx প্লাস 3y প্লাস 5z, এখানে বসবে 4x প্লাস cy প্লাস 3z। মানে এতটুকু জায়গা লাগবে আর কি আমার। এই কারণে আমি করবো কি, এই বরাবর হচ্ছে যে বসাবো, প্রথমে আই যে কে বসাতে হয়, যে ন্যাবলা অপারেটরটা কি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা বসাবো। দেন এক লাইনে করে ফেলি। এটা সমান কি আসবে? 0 আসতে হবে, বাট এটা তো একটা ভেক্টর রাশি আসবে, তো এটা সমান 0 কেমনে আসবে? তাহলে এক কাজ করতে হবে, আমি একটা কাজ করতে পারি, হয় এখানে 0i 0j 0k বসাতে পারি, অথবা তুমি এখানে একটা মডুলাস চিহ্ন বসাতে পারো এক্সট্রা, যে এর মানটা 0 হবে। ঠিক আছে, করার সময় আমরা নর্মালভাবেই করব। তো এখানে প্রথমে আই কমন নিব, আই নিয়ে কি আসবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মানে এটার সাথে এটা অপারেট করতে হবে। ওয়াই এর সাপেক্ষে একে যদি ডিফারেন্সিয়েশন করো কত আসে? 4x 3z তো অপারেটই হবে না, 0 হয়ে যাবে, শুধুমাত্র cy হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে, এটা আসবে c শুধু। তাহলে c মাইনাস চিহ্ন, এটার সাথে এটা ডেল জেড, তাহলে শুধুমাত্র হবে c -5 এতটুকু। দেন হচ্ছে -j, মানে এই বরাবর হচ্ছে সারি কলাম বাদ থাকবে এটার সাথে এটা, তো ডেল এক্স মানে এটা আসবে 4 মাইনাস ডেল জেড, এটা আসবে শুধুমাত্র a সূত্র অনুসারে। দেন হচ্ছে প্লাস চিহ্ন হলে এটা বাদ, তাহলে এটা থেকে এটা ডেল এক্স করলে কি আসবে b, এবং ডেল ওয়াই অপারেট করলে হবে +3। প্লাস কেন? সূত্রে মাইনাস তো ছিলই, আবার এখানেও একটা মাইনাস আছে, এই কারণে প্লাস চিহ্ন বসলো, তাহলে =0। তো এখন এই জিনিসটাকে তুমি স্কয়ার রুট করেও করতে পারো, অথবা আমি একটু আগে যেটা নিয়ম বললাম মডুলাস যদি তুমি না বসাও এখানে, তাহলে একটা কাজ করতে পারো, যদি একটা ভেক্টরের মান 0 হতে হয় তাহলে প্রত্যেকটা সহগের মান 0 হতে হয়। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি যে 0 ভেক্টর মানে অ্যাকচুয়ালি 0 ভেক্টর বলা যেতে পারে। 0 ভেক্টর মানে i এর সহগও 0, j এর সহগও 0, k এর সহগও 0, এটা তাড়াতাড়ি হবে আর কি। তাহলে i এর সাথে i এর সহগ যদি আমি হচ্ছে এখন সমতা করি, তাহলে কি আসতেছে? c - 5 = 0, অর্থাৎ c = 5। একই রকমভাবে পরেরটার থেকে কি আসবে? এখানে মাইনাস চিহ্ন আসে, তো -4 - a = 0, তো মাইনাস হলে ভ্যালুলেস, এখানে a সমান আসে 4। দেন পরেরটা থেকে কি আসে, যে b + 3 এটা সমান 0, অর্থাৎ b সমান আসে -3। তো তোমরা একটু ক্যালকুলেট করে নিও, প্রসেস এমনই। তারপরেও যদি আনসারে কোনো ভুল থাকে অবশ্যই জানাবে আমাকে। তো এটা হচ্ছে আনসার, নর্মালভাবে আমরা ক্রস গুণ করলেই হয়ে যাচ্ছে। পরবর্তী প্রবলেমে চলে আসি। এটা তোমাদের বইয়েরই একটা ম্যাথ, এটা ফিজিক্স বইয়ে ছিল কিনা জানি না, বাট ম্যাথ বইয়ে অবশ্যই আছে। তোমাদের ম্যাথে যে স্থিতিবিদ্যা চ্যাপ্টারটি আছে ম্যাথ সেকেন্ড পেপারে, তো সেই সেকেন্ড পেপার ওই চ্যাপ্টারটার প্রথম যে চ্যাপ্টারটা 8-এর এ, ওই চ্যাপ্টারে কিন্তু এই ম্যাথ দেওয়া আছে, ম্যাথ বই থেকে হুবহু তুলে দেওয়া একটা ম্যাথ। আমি খুব তাড়াতাড়ি করে দেবো এটা, ওই কারণে বলা আছে কি এ ও বি দুটি ভেক্টরের লব্ধির মান √3b এবং লব্ধি এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ করে আনত থাকে। দেখাও যে a সমান b বা a সমান 2b। একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর, এবং এদের লব্ধির মান দেওয়া আছে একটার √3 এর সমান।
তাহলে ধরলাম আমি এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এবং এদের যে লব্ধি এটা হচ্ছে √3b ভেক্টর, এবং এর যে কোণটা এর সাথে কোণটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে এ এবং বি এর সম্পর্কটা হয় এ সমান বি হবে, অথবা এ এবং বি এর মধ্যবর্তী এ সমান 2b হবে। এখন এটা আমরা অনেকভাবে করতে পারি, বাট সবচেয়ে সহজ যেটা আমার নিয়ম মনে হয় যেটা হচ্ছে কেতাব স্যারের বইয়ে আছে, এই নিয়মটা সবচেয়ে ইজিয়েস্ট, একেবারে কোসাইন থিটার যে সূত্রটা সেটা ইউজ করে, অথবা তুমি ভেক্টরের নর্মাল ট্যান থিটা সূত্র ইউজ করতে পারো, অথবা হচ্ছে আর এর সূত্র ইউজ করতে পারো, একটু বড় হবে, বাট একবারে যদি করতে চাও একটা সূত্র ইউজ করে, তাহলে আমার কাছে সবচেয়ে সহজ ওয়ে মনে হয় যে কোসাইন থিটার সূত্র অ্যাপ্লাই করা। কোসাইন থিটার সূত্রটা কি? কল্পনা করো এটা যদি বি ভেক্টর হয় তাহলে অবশ্যই এই ভেক্টরটাও বি ভেক্টর হবে, এটা তো আমরা জানি। তো এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা একটা নাম দিব আমি, ত্রিভুজটার নাম দিই হচ্ছে PQR, বললাম PQR। তো কোসাইন থিটার সূত্র বলছে, এটাও তোমাদের ম্যাথের একটা সূত্র, যে কস পি, মনে করো কস পি এর সূত্র বলে যার কোণ নিব তার বাহুটা হচ্ছে বিয়োগ করতে হবে, অর্থাৎ এর বাহুটা যদি আমি বলি হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে a² + b² - c² / 2ab, এরকম একটা সূত্র ছিল। এই সূত্রে অ্যাপ্লাই করবো, cos a সমান, পড়েছো আশা করি, b² + c² - 2bc a² / 2bc, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে এর জায়গায় আসলে এই কোণটা আছে 30 ডিগ্রি, তাহলে আমি যদি বলি, আমি একেবারে বসাই তাহলে, অর্থাৎ cos 30 ডিগ্রি সমান, যেই কোণটা নেওয়া হয় তার ঠিক বিপরীত বাহুটাকে হচ্ছে পরে লিখতে হবে, তাহলে যেই কোণটা নেওয়া হলো তার বিপরীত বাহুটাকে সবার লাস্টে লিখতে হবে, বাকি দুইটা হচ্ছে যোগ করতে হবে। তাহলে এটার বাহুর মান কত? এ ভেক্টর, মানে এ ভেক্টরের মান এই হবে, তাহলে a² প্লাস, এটা হচ্ছে তোমার এখন এটা সি এর পরিবর্তে এখন 3b আছে, তাহলে √3b² এবং মাইনাস a² মানে যেটাকে তুমি কোণ ধরেছো তার ঠিক বিপরীত কোণটা, মানে b² / 2bc মানে কি? এটা যদি হচ্ছে তোমার এ কোণ হয় তাহলে এটা হবে এ বাহু, এটা হবে বি বাহু, এটা হবে সি বাহু, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ গুণফল 2 ইন্টু, এটা হচ্ছে আমার বি এর পজিশনে আছে, এটা হচ্ছে সি এর পজিশনে আছে, √3b। তো এই যে হুবহু এই সূত্রটা যদি এই ত্রিভুজে অ্যাপ্লাই করি তাহলেই হয়ে যায়। কত আসে এখন দেখি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে কত আসবে 2√3ab, আর উপরে আসছে a² প্লাস 3b² মাইনাস b², আর গুণ করে দিই, 2√3 এর সাথে 3 গুণ করলে, √3 গুণ করলে কত আসে, তার মানে 3 2 6, 6ab, দেন এটার সাথে 2 যদি গুণ করে দিই, অথবা এক কাজ করা যায়, 2 তো কেটেই যায়, তাহলে তো 6 দরকার নেই, তাহলে √3 মানে 3ab থাকবে শুধু, আর এখানে থাকবে কত a², আর 3b থেকে একটা b বাদ দিলে 2b², অর্থাৎ a² প্লাস 2b²। এটাকে আমরা এক জায়গায় নিয়ে আসি, একটা মিডল টার্ম উৎপাদকে বিশ্লেষণ করতে যাচ্ছি, করা পসিবল। এটা যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাও, 3ab-টাকে 2 ভাগে ভাগ করতে হবে, আমি লিখতে পারি a² - 2ab - ab প্লাস 2b² = 0। তাহলে a যদি তুমি কমন নাও, এখানে আসবে a - 2b, এখানে যদি b কমন নাও তাহলে আসবে a - 2b। তো এখান থেকে কি আসছে, a - b, a - 2b = 0। তাহলে এই দুটাকে যদি উৎপাদকটাকে যদি = 0 লিখে দিই, তাহলে এখান থেকে কি আসবে, a = b, আর এখান থেকে আসবে a = 2b। আমাকে এটাই বের করতে বলা হয়েছে, যে বের করো যে a = b হবে অথবা a = 2b হবে। এটাই হচ্ছে আনসার। দেখো ইজিলি আমার সলভ হয়ে গেল, আশা করি বুঝতে পারা গেছে। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। পরের যে প্রশ্নটা, এটা হচ্ছে অনেক সহজ প্রশ্ন, একেবারেই বইয়ের ম্যাথ,
তো আমি তাড়াতাড়ি করে দেবো। তো 4টা ভেক্টর দেওয়া আছে তোমার কাছে। 4টা ভেক্টর থেকে বলা হয়েছে যে নিচের যে বলগুলো তাদের লব্ধি নির্ণয় করো। তো লব্ধি নির্ণয় করার জন্য কি করতে হয়, সবগুলো ভেক্টরকে এক্স অক্ষ বরাবর উপাংশ বের করে যোগ করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করে যোগ করতে হবে, দেন সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায়। তো প্রথম কাজ হচ্ছে সবগুলো ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা বের করে যোগ করা। তো 100 নিউটন যে বলটা, এটা তো অলরেডি এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে সেটা একবার ডিরেক্ট 100 লিখে দিই। এটা তো ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে তার এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, সো এটা লেখার দরকার নেই। তো এখন এই যে বলটা, তারপরেরটা 60 নিউটন, 60 নিউটনের দুইটা পার্ট আসবে, তাই না? একটা আসবে এদিক বরাবর উপরে, আরেকটা আসবে এদিক বরাবর সাইডে। কীভাবে বের করবো? যেহেতু 70 ডিগ্রি কোণ এটা দেওয়া আছে, এই কোণটা তোমার দেওয়া আছে 70, তো আমরা জানি কোণের সাথে সবসময় কি cos থিটা পার্ট হয়। অনেক নিয়ম আছে ম্যাথ করার, আমি যে নিয়মে করাই সবসময় সেই নিয়মে করাচ্ছি। তো থিটার সাথে সবসময় কি cos অংশটুকু থাকে, তাহলে এটা আসবে কি 60 cos 70, আর এটা আসবে 60 sin 70। একই রকম সবগুলোরই করে ফেলি একবার। এটার দুইটা পার্ট আসবে, এটা যেহেতু 30 দেওয়া, তার মানে এটা 30 দেওয়া আছে। থিটার সাথে সবসময় কি আসবে? cos, তাহলে এটা 50 নিউটন 30 ডিগ্রি, তাহলে 50 cos 30 এটা আসবে, কারণ এখানে থিটা দেওয়া আর এটা থিটা দেওয়া নেই, তাহলে সাইন আসবে, তাহলে 50 sin 30। শেষ, সবগুলোর উপাংশ বিভক্ত হয়ে গেছে। এরা দুইজন তো আগে থেকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবরই আছে, সো এদের উপাংশ বিভক্ত করার কোনো প্রয়োজনই নেই। যেটা এক্স অক্ষ বরাবর তাকে এক্সের সাথে লিখবো, যেটা ওয়াই অক্ষ বরাবর তাকে ওয়াই এর সাথে লিখবো। এক্স অক্ষ বরাবর হচ্ছে 100, এই জন্য 100 লিখলাম। এটা ওয়াই অক্ষ বরাবর, তাও এক্স বরাবর কোনো উপাংশ নাই, সো ওটা লেখারই দরকার নাই। পরের যে ভেক্টরটা 60, এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এটা 60 sin 70, বাট নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে চিহ্নটা হবে মাইনাস 60 sin 70 ডিগ্রি। এরপরে কি এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর কত? 50 cos 30, বাট এটাও নেগেটিভ এক্স অক্ষ বরাবর বাম পাশে, কারণে এখানেও মাইনাস চিহ্ন হবে 50 cos 30। ক্যালকুলেট করো, বের হয়ে আসবে। তো আমার ক্যালকুলেট করার পর এটা আসছে 0.32 নিউটন। হচ্ছে এফ ওয়াই অক্ষ বরাবর সবগুলোর উপাংশ। ওয়াই অক্ষ বরাবর কী কী আছে? একটা হচ্ছে 100, তো অবশ্যই হবে না কারণ এটা এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ নেই, তো 50 বসাতে হবে। দেন এটার 60 cos 70 পজিটিভ ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে কাজ করছে, এখানে প্লাস চিহ্ন 60 cos 70। দেন এটা নিচের দিকে কাজ করছে, তো নেগেটিভ সাইন 50 sin 30, 50 sin 30। তো আমি যদি ক্যালকুলেট করি এফ ওয়াই এর একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 45.52 নিউটন। তো আমরা জানি যে লব্ধি বের করার নিয়ম কি? লব্ধি বের করার নিয়ম হচ্ছে এফ সমান এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তাহলে এই দুইটাকে যদি স্কোয়ার করে রুট করে দাও হয়ে যাবে, ওই আনসার ওইটাই আসবে 45.52, কারণ এটার মান এতটাই কম, যোগ করলে কিছু আসবে না। 45.52 এটাই হচ্ছে তোমার লব্ধির মান। লব্ধির কোণ যদি বের করতে বলতো তাহলে করতে পারতা, তাই না? ট্যান থিটা সমান কী করতা? ট্যান থিটা সমান এফ ওয়াই বাই এফ এক্স। এফ ওয়াই হচ্ছে 45.52, এফ এক্স হচ্ছে 0.32। এটা যদি করা হয় তাহলে সেখান থেকে কিন্তু থিটার মানও পাওয়া যেত, এটা 89.6 ডিগ্রি আসবে। ঠিক তো আমি ক্যালকুলেট করে রেখেছিলাম, এই জন্য তাড়াতাড়ি লিখে দিয়েছি। তো এই হচ্ছে আনসার। দুইটার সবগুলো ভেক্টরের আমি এক্স ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করলাম, মানটা বসিয়ে দিলাম, কাজ শেষ। চলে আসি পরবর্তী প্রশ্নে। এটাও তোমাদের বইয়েরই ম্যাথ। বলা আছে যদি এফ একটা ফাংশন এক্স ওয়াই জেড এর একটা ফাংশন সমান এটা দেয়া থাকে, তাহলে 1 1 1 বিন্দুতে ন্যাবলা ডট ন্যাবলা এফ এইটার মান কত হবে? তো প্রথমে ন্যাবলা ডট ন্যাবলা এফ বের করার আগে প্রথমে তো আমি শুধুমাত্র ন্যাবলা এফ এতটুকুর ভ্যালু বের করি, দেন তার সাথে ন্যাবলা এর আবার ডট গুণফল করব। তো ন্যাবলা এফের ভ্যালু কী বের হবে? আমি শর্টকাটই করছি একটু। ন্যাবলা এফের ভ্যালু হবে, প্রথমে হচ্ছে ন্যাবলা এর যে ভেক্টরটা ওটা বসাতে হবে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে, এটা হচ্ছে তোমার ন্যাবলা অপারেটর, এবং তার সাথে এটা এক্স ওয়াই স্কোয়ার
2y স্কোয়ার জেড জেড কিউব এক্স। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বের করা। তোমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল পড়েছো। তো এটা হচ্ছে প্রথমত একটা স্কেলার যে ফিল্ড আছে, স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট কীভাবে বের করে সেটা। তো গ্রেডিয়েন্ট কীভাবে বের করে, এই এর সাথে এটার কী করতে হবে, প্রত্যেকটার সাথে এটার তুমি হচ্ছে নর্মাল জাস্ট গুণ করবা। অর্থাৎ এটা যদি আমি লিখি, এটা আসবে এরকম ডেল ডেল এক্স এবং সাথে এটা, অর্থাৎ ডেল ডেল এক্সের সাথে একবার ডিফারেন্সিয়েশন, এটার ডেল ডেল ওয়াই এর সাথে একবার ডিফারেন্সিয়েশন, জেডের সাথে একবার ডিফারেন্সিয়েশন, সম্পূর্ণটা একসাথে করতে হবে। তো এটা আসবে কত, এক্স ওয়াই স্কোয়ার, মানে হুবহুব বসিয়ে দিচ্ছি আগে, প্রথমত একটু সাজিয়ে নিচ্ছি, জেড কিউব এক্স। তারপর আমি শুধুমাত্র করবো কি, এটাকে কপি করে পেস্ট করবো। এই জিনিসটাই হচ্ছে তোমাকে তিনবার করতে হবে, একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে। ওকে, এটা একটু ছোট করে নিই বরং। যেটা করলাম সেটা হচ্ছে সবগুলোকেই এক্স ওয়াই এবং জেডের সাপেক্ষে প্রথমে আমি ডিফারেন্সিয়েশন করে নিব। এটা নামটা চেঞ্জ করতে হবে, এটা হবে ডেল ডেল ওয়াই, এটা হবে ডেল ডেল জেড, এবং সাথে কিন্তু চিহ্ন বসবে। কি চিহ্ন? এই আই জে কে কিন্তু ছিল, তাহলে এর সামনে একটা আই বসবে, এখানে একটা জে বসবে, এখানে একটা কে বসবে। অর্থাৎ এটার সাথে এটার গ্রেডিয়েন্ট বের করার নিয়ম কি, প্রত্যেকটার সাথে এই যে ফিল্ডটা আছে স্কেলার ফিল্ড, তাকে ডিফারেন্সিয়েশন করা। তো প্রথমে এক্সের সাপেক্ষে করো, ডিফারেন্সিয়েশন কী আসবে, এক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে শুধুমাত্র ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। একে ডিফারেন্সিয়েশন করলে তো জিরো চলে আসে, কারণ এখানে এক্স বলে কিছুই নেই। এখানে আসবে জেড কিউব, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব আই, দেন ডেল ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে করলে এটা কি আসবে, 2xy, এটা আসবে হচ্ছে 2 to 4 y z, এতটুকু কি আসবে জে, প্লাস জেড এর সাপেক্ষে করলে এটা আসবে না, জিরো আসবে, এটা আসবে 2y স্কোয়ার, এবং এটা আসবে হচ্ছে 3z স্কোয়ার এক্স, এতটুকু, এর সাথে কে ভেক্টর। তো এই যে এটা করে ফেললাম, প্রথমত আমি ন্যাবলা এফ, এই যে গ্রেডিয়েন্টটা সেটা বের করলাম। এখন করতে হবে যেটা, যেই ভেক্টরটা এখন বের হলো ন্যাবলা এফটা, এর সাথে আবার ন্যাবলার ডট গুণ করতে হবে, অর্থাৎ ডাইভারজেন্স বের করতে হবে। তাহলে ন্যাবলা ডট ন্যাবলা এফ, ডট গুণ কীভাবে করে, ডট গুণ করার নিয়ম হচ্ছে প্রথমত এই ন্যাবলাটাকে লিখতে হবে তোমাকে, ন্যাবলা যে অপারেটরটি আছে এটা লিখতে হবে। সো ন্যাবলা অপারেটর লিখে দিলাম। তো আমি তো কপি করতে পারছি, তোমাদের হাতে হাতে লিখতে হবে কষ্ট করে একটু, অথবা তোমরা যদি এক লাইনে বোঝো তাহলে তো লিখারও দরকার নেই, অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট। এর সাথে এটা যেটা আছে তার ডট গুণফল। তাহলে প্রথমে ন্যাবলা লিখলাম, এরপরে আমি ন্যাবলা এফ যেটা অপারেটর বের করলাম সেটা লিখব, এটা লিখে রাখলাম। তাহলে এর সাথে এটার কি হবে, ডট গুণফল হবে। ডট গুণফলের নিয়ম কি, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, তাহলে আসবে কি ডেল ডেল এক্স এর সাথে শুধুমাত্র এতটুকু পার্ট, ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব, দেন ডেল ডেল ওয়াই এর সাথে 2xy প্লাস 4yz, দেন ডেল ডেল জেড এর সাথে 2y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার এক্স। ডিফারেন্সিয়েশন করো, তাহলে এক্সের সাপেক্ষে এটিকে ডিফারেন্সিয়েশন করলে কিছুই থাকবে না, শুধুমাত্র জিরো হয়ে যাবে, তাহলে জিরো, প্লাস ওয়াই এর সাপেক্ষে করলে এখানে আসবে 2x, এখানে আসবে হচ্ছে 4z, দেন জেড এর সাপেক্ষে করলে এটা আসবে 0, এবং এটা আসবে 3 2 6 6z x, এরকম। তাহলে এতটুকু ভ্যালু আসতেছে, তোমাকে বের করতে বলা হয়েছিল কি 1,1,1 বিন্দুতে। সো 1 1 1 এই পয়েন্টে কত আসবে, ন্যাবলা ডট ন্যাবলা এফ এর ভ্যালু সবার জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এখানে আসবে 2 প্লাস 4 প্লাস 6 অর্থাৎ 12, এটাই আনসার। নর্মাল ম্যাথ, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে পারলেই হয়ে যাবে সময় মতো, একটু তাড়াতাড়ি করে করতে হবে। এটি এত লাইন লেখার দরকার নেই, স্কিপ করতে পারবো অনেকগুলোই, আমি ইচ্ছা করে বেশি করে দেখলাম।
চলে আসি পরবর্তী প্রশ্নে। এটাও বইয়ের ম্যাথ তোমাদের। এটা হচ্ছে এসেছিল যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। অর্থাৎ সে চলছিল কোন দিকে? 40। কে চলছিল? একটি গাড়ি, কার। তাহলে ভিসি কার দেখছিল হচ্ছে 40 কিলোমিটার বেগে, এটাকে আমি পরে বলছি। এবং সে করলো কি, সে উত্তর দিকে একটা ট্রাককে চলতে দেখলো, মানে ট্রাকের অ্যাকচুয়াল বেগ না, সে ট্রাককে দেখলো। তো ট্রাকের বেগ কারের সাপেক্ষে, এটার ভ্যালুটা কত? এটা ভ্যালু হচ্ছে ভি টিসি। এভাবে লেখা হয় যে ট্রাকের বেগ কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। এটা হচ্ছে 40√3। দেন বের করতে বলা হচ্ছে কি ট্রাকটি অ্যাকচুয়ালি কোন দিকে চলছিল এবং ট্রাকের বেগ কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি হচ্ছে এই টাইপের ম্যাথ হচ্ছে অনেক করিয়েছি এবং অনেকবার ব্যাখ্যা করেছি যে এই ম্যাথগুলো সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তোমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা দিয়ে ম্যাথটা করবে। আপেক্ষিক বেগের কনসেপ্ট কি? আমরা কাজ করব দুইটা মানকে আমি ভেক্টর আকারে প্রকাশ করব। তাহলে কারের যে বেগটা, এটাকে আমি যেহেতু পূর্ব দিক বলা, আমি এক কাজ করি, পূর্ব দিকটাকে আমি আই ধরে নিই বা এক্স অক্ষ ধরে নিই, এবং উত্তর দিক বরাবর সে যেতে দেখলো, এটাকে আমি জে ধরে নিই। আমাকে বলা হচ্ছে ট্রাকের অ্যাকচুয়াল বেগ কোন দিকে। তো ট্রাকের অ্যাকচুয়াল বেগ মানে কি? আমরা জানি যে কখনো যদি কোনো কিছুর আপেক্ষিক বেগ বের করতে বলে, যেমন যেমন এটা কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এক মানে হচ্ছে ট্রাকের বেগটাকে কারের বেগের সাথে বিয়োগ দিতে হবে। তো এটা কেন বিয়োগ হলো এটা বোঝার জন্য তোমরা হচ্ছে আমার অন্যান্য আপেক্ষিক বেগের ভিডিওগুলো দেখতে পারো। আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা আমি খুব ভালো মতো এখানে ব্যাখ্যা করেছি। তো ওগুলো দেখলেই তুমি বুঝে যাবে যে কেন বিয়োগ করা হলো। তো আমি এত ইন ডিটেলসে ব্যাখ্যা করতে যাচ্ছি না, যেহেতু এটা বইয়ের ম্যাথ তোমাদের। তাহলে কারের সাপেক্ষে ট্রাকের, এটাকে সি লেখা হয় পরে, কারের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে ভিটি ট্রাকের বেগ মাইনাস ভিসি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি ভিটি হবে অ্যাকচুয়ালি ভিসি প্লাস ভিটিসি, অর্থাৎ কারের বেগ প্লাস কারের সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও। ভিসি কত আসে? 40i, এবং ট্রাকের এটা কত আসে? 40√3j। তোমাকে তো মান বের করতে বলেছে এবং দিক বের করতে বলেছে। তো তুমি যদি মান বের করো প্রথমে, যে ট্রাকের বেগের মান কত, শুধুমাত্র ভিটি যদি বের করতে চাও, তাহলে এটা স্বাভাবিক নিয়ম, আই এবং জে আছে, কীভাবে বের করবে? 40² প্লাস 40√3²। বের করে ফেলো। এটা আসে আমার 80 কিলোমিটার পার আওয়ার। এটি হচ্ছে তোমার ট্রাকের বেগের ভ্যালু। তো ট্রাকের দিকটা কোন দিকে হবে খেয়াল করো। আমি কি বলেছি এখানে, সূত্রটা কেমন আসলো যে ট্রাকের বেগ হবে ভিসি এবং ভিটিসি এর যোগফল বা লব্ধি। তাহলে ভিসি যদি এইদিকে হয়, ভিটিসি যদি এইদিকে হয়, তাহলে লব্ধি কোন দিকে হবে? মাঝ বরাবর কোথাও। তাহলে এই দিক বরাবর আসলে অ্যাকচুয়াল ট্রাকটা চলছিল নর্থ ইস্টে, অর্থাৎ উত্তর পূর্বের মাঝামাঝি কোথাও দিয়ে। কোথায় দিয়ে? এটার জন্য তোমাকে বের করতে হবে কি, কোনটা বের করতে হবে। তাহলে ধরলাম যে এই কোনটা হচ্ছে তোমার এটা থেটা। তাহলে থেটা যদি কোন বের করতে চাই কী করব? তাহলে ট্যান থেটা সমান আমরা জানি লম্ব বেগভূমি। তাহলে লম্ব বরাবর কে আছে? ভিটিসি আছে। তাহলে ভিটিসি, আর ভূমি বরাবর কে আছে? বিসি আছে। তাহলে বের করো থেটা সমান ট্যান ইনভার্স ভিটিসি মানে 40√3, আর ভিসি মানে হচ্ছে 40 কটা, ট্যান ইনভার্স √3 মানে আমরা জানি 60 ডিগ্রি। তাহলে থেটার মানে আসলে 60 ডিগ্রি। কার সাপেক্ষে? আমি থেটাটা ধরেছি কোথায়? পূর্বের সাপেক্ষে, তাই না? ওটা লিখে দেওয়াটা বেটার। পূর্বের সাপেক্ষে 60 ডিগ্রি কোণ করে এবং 80 কিলোমিটার পার আওয়ার বেগে ওই ট্রাকটি অ্যাকচুয়ালি চলছিল। বাট কার যেহেতু নিজেও গতিশীল অবস্থায় ছিল, এ কারণে সে উত্তর পূর্ব দিকে না দেখে আপেক্ষিকভাবে তাকে উত্তর দিকে যেতে দেখছিল। এটা হচ্ছে আনসার। চলে আসবো আমরা পরবর্তী ম্যাথে, 11 নম্বর ম্যাথে। এটাও তো একবারেই ইজি ম্যাথ, এক লাইনেই করা যায়। কী বলা হচ্ছে? নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে দেওয়া এবং প্রতিকূলে দেওয়া। নৌকাটি কোন দিকে চালনা করলে তা সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে এরকম দেওয়া আছে, তাই না? চিত্র সবার মুখস্থ। স্রোতের বেগ হচ্ছে, যদি আমি ইউ ধরি, সাঁতারুর বেগ যদি হচ্ছে, নৌকার বেগ যদি ভি ধরি, তাহলে সে যদি সমান একবারে খাড়া অপর পাশে পৌঁছাতে চায়, সোজা অপর পাশে, তাহলে একটু বাঁকা করে রওনা দিতে হবে, যেটা হচ্ছে আমি ধরে নিয়েছি আলফা।
প্রশ্নে বলা আছে স্রোতের অনুকূলে বেগ। অনুকূলে মানে কি? দুইটার অবশ্যই যোগফল। যোগফল হচ্ছে 18 দেওয়া। এবং প্রতিকূলে বেগ। প্রতিকূলে মানে ইউ মাইনাস ভি নাকি ভি মাইনাস ইউ? অবশ্যই নৌকা যেহেতু যাচ্ছে স্রোতের প্রতিকূলে, তার মানে অবশ্যই স্রোতের থেকে নৌকার বেগটা বেশি হতে হবে, আদারওয়াইজ সে তো যেতেই পারবে না, সে তো পেছনে চলে আসবে। তো স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া মানে তোমাকে বুঝে নিতে হবে যে নৌকার বেগটা অবশ্যই স্রোতের থেকে বেশি, কারণে ভি মাইনাস ইউ, নট ইউ মাইনাস ভি। ঠিক আছে, আর এটা হচ্ছে 6 দেওয়া। এটা ক্যালকুলেট করো, ইউ আর ভি পেয়ে যাবে। ইউ আসবে হচ্ছে তোমার 6, ভি আসবে 12, এত কিলোমিটার পার আওয়ার। বাকি তো আমরা সব জানি কীভাবে করা লাগে। এটা হচ্ছে তোমার থিটা, থিটা তো 90 ডিগ্রি। আমরা জানি ট্যান থিটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে আছে। ট্যান থিটা সমান ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। এটা হচ্ছে ট্যান 90 বা 1/0 একই জিনিস। কত আসবে? ভি এর জায়গায় হচ্ছে ভি সাইন আলফা, ইউ এর জায়গায় হচ্ছে 6 প্লাস 12 কস আলফা। আর গুণ করলে কস আলফা সমান আসবে -6/12 বা -12 বা কস 120, অর্থাৎ আলফা সমান 120। এগুলো করতে করতে আশা করি এতদিন মুখস্থই হয়ে গেছে। এই টাইপের ম্যাথ যদি আসেও ইজিলি করা যাবে। পরবর্তী ম্যাথ চলে আসে। এটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। একটা হচ্ছে অনলাইনে এসেছিলো, একটা অফলাইনে। তো আগেরটা ছিল অনলাইনে, এটা হচ্ছে অফলাইনে এসেছে। তো কি বলা আছে? একটি নৌকার বেগ ঘন্টায় 15 কিলোমিটার। একটি নদী সোজাসুজি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে কতক্ষণ চালাতে হবে, যেখানে নদীর প্রস্থ দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে। এই সেম চিত্র হবে। প্রথম পার্টটুকু তো একেবারেই সেম, তো বারবার করাচ্ছি না, আমি ডিরেক্ট আনসার লিখিয়েছি যে ভি হচ্ছে, ধরলাম আমি নৌকার বেগ, স্রোতের বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি কোণ। তো আলফার মান কত হবে এটা তো আমি একবারে বের করতে পারি চাইলে। তোমাদের যাদের শর্টকাট সূত্র মনে আছে তাহলে তো তোমরা জানি। আলটিমেটলি তুমি যদি এটা একটু ক্যালকুলেট করে দেখো, এখানে যদি ট্যান 90 বসিয়ে দেখো, এটা তো 1/0 চলে আসছে। আর গুণ করে দেখো কস আলফা সমান -u/v চলে আসবে। মানে কখনো যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে কস আলফার সূত্র হচ্ছে -u/v। এটা জানা থাকলে খুব ইজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বসিয়ে দাও কস ইনভার্স ইউ কত, স্রোতের বেগ দেওয়া আছে 7.5 এবং ভি দেওয়া আছে 15, মাইনাস চিহ্ন সামনে আসবে একটা, ওই সেম মানই আসবে আবার 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি কোণে তাকে রওনা দিতে হবে। আরেকটা কি বলা আছে যে তোমার নদীর প্রস্থ দেয়া, এটা হচ্ছে 15 কিলোমিটার নদীর প্রস্থ। তো 15 কিলোমিটার যদি নদীর প্রস্থ হয়, আমাকে বের করতে বলা হচ্ছে কত সময় লাগবে তার পার হতে। তাহলে কত সময় লাগবে? সময়ের একটা সূত্র আমরা জানি, সময়ের হচ্ছে d/v সাইন আলফা। এটার প্রমাণ তোমরা পড়ে এসেছো, এরপরও না জানলে আমাকে বলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। d/v সাইন আলফা, এখানে ডি এর ভ্যালু কি? ডি এর ভ্যালু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কত প্রস্থ এই নদীটার। তো নদীর প্রস্থ হচ্ছে 15 কিলোমিটার, তো 15 বসাবো এবং ভি হচ্ছে তোমার 15 এবং আলফার ভ্যালু তো আমি পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে এটা যদি আমি কেটে কেটে দিই, কেটে দিলেই ম্যাথ মান বের হয়ে আসবে। দেখি বের হয়ে করি কত আসে। এটি আমার আসছে 1.155 আওয়ার। এটা হচ্ছে টাইমের ভ্যালু। এতটুকু খেলেই হয়ে যাবে। তো পরের ম্যাথগুলো একবারে লাস্টেরগুলো একবারে ইজি এসেছিলো। প্রথমে কয়েকটা হচ্ছে একটু জাস্ট চিন্তা করার বিষয়, খুব কঠিন ম্যাথ আসেনি এবার। যে যতটুকু প্রশ্ন আমি কালেক্ট করেছি এখন পর্যন্ত, তো তার মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কিন্তু খুবই ইজি এসেছিলো গতবারের তুলনায়। তো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো আমি যে টোটাল 12টি প্রশ্ন সলভ করালাম অনলাইন অফলাইন মিলে। এরপরও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তীতে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। উইকলি বাকি যে এক্সামগুলো আছে সামনে আসবে প্রত্যেক সপ্তাহে, সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওতে কোনো সমস্যা মনে হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।